এই চেতনাটারে ভাই ব্যবসা বানায় ফেলছে ওরা। জুলাইকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল ভাই ব্যবসা করতেছে। এনসিপির কিন্তু অনেক নেতা আছেন যারা কিন্তু বিভিন্নভাবে বিতর্কে জড়ায় গেছেন, দল গঠন করে এখন আপনাদের আখের গোছায় মোটামুটি এতদিনে সব সেটেলমেন্ট হয়ে গেছে। আপনাদের সিস্টেমটা ওইটা কিন্তু ওই আগের মানুষ দ্বারাই কিন্তু এখনো চলতেছে। একটা সংস্কার দেখান, অন্তর্বর্তীকালীন সরকার কি ওনাদের বিচার করতে পারতেছে না নাকি বিচার করবে না, কোনটা? আবু সাইদ যে ডিস্টেন্সে গুলি খাইছে তার থেকে ধরেন আরেকটু বেশি দূরত্বে আমরা ছিলাম, খুব কাছ থেকে দেখছি ভাই, মৃত্যু খুব কাছ থেকে দেখছি। বিপ্লব করার পর যদি বিপ্লবীদেরই ভুলা যান, কিভাবে দেশ আগাবে আমাকে বুঝান। 24 জুলাই গণঅভ্যুত্থান আশা আকাঙ্ক্ষার এক নতুন বাংলাদেশের নতুন অধ্যায়ের গল্প, যেখানে ঝরেছে অসংখ্য প্রাণ। যারা বেঁচে আছেন সেই অকুত ভয় কিছু বীরদের নিয়ে কালের কণ্ঠের বিশেষ আয়োজন 24 বীর। যেখানে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ জেনিম, যিনি মাথা থেকে পা পর্যন্ত 116টিরও বেশি স্প্রিন্টারের ক্ষত নিয়ে এখনও জীবনযাপন করছেন। কেমন চলছে তার জীবনযাপন এবং সেই জুলাইয়ের স্মৃতি তার কাছে এখন কিভাবে বিরাজমান, সেসব বিষয়েই জানবার চেষ্টা করব তার কাছ থেকে। জেনিম, আপনাকে স্বাগত কালের কণ্ঠে। আসসালামু আলাইকুম। প্রথমত আল্লাহ তাআলার অশেষ রহমত যে জীবিত অবস্থায় এখানে সবার সামনে আমি এই জিনিসগুলো শেয়ার করতে পারতেছি। আল্লাহ তাআলার রহমত এবং আমার বাবা মার দোয়া আছে বিদায় হয়তো আমি আজকে এখানে জীবিত অবস্থায় আপনাদের সাথে এই মোমেন্টগুলো শেয়ার করতে পারতেছি। মৃত্যুকে খুব কাছ থেকে দেখছি ওই দিন ভাই, আসলে খুব কাছ থেকে দেখার পরে এখন আর ভাই মৃত্যুকে তোয়াক্কা করি না। যেভাবে জীবনযাপন করতেছি, অন্যান্য আহত যারা আছেন তাদের অবস্থা যদি চিন্তা করি ভাই, তাহলে তাদের অবস্থা আরও খারাপ। ওই তুলনায় আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, হাত পা সুস্থ আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে 1 বছর পূর্ণ হয়ে গেল জুলাইয়ের, 1 বছর পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা সেদিন অকুত ভয় হয়ে মাঠে নেমেছিলেন, কি মনে হচ্ছে সেই আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে? 1 বছর হয়ে গেছে। তো জুলাই আন্দোলনে আমরা মূলত যেই কারণে নামছি ওইটা ছিল হচ্ছে কি ভাই, আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি, এই দেশের যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে পরিবর্তন আনার মেইন উদ্দেশ্য ছিল আমাদের স্টুডেন্টদের, যে এই সিস্টেম, এই বস্তা পচা সিস্টেম দিয়ে দেশ ভাই চলে না। 17 বছর স্বৈরাচার শাসন যেভাবে আমাদের উপর দিয়ে গেছে, আমরা যে বাক স্বাধীনতা, এই যে কথা বলতে পারতেছি, আপনি আমি দুজনে যে কথা বলতে পারতেছি ভয় ডর বিহীনভাবে, এটাই তো অনেক, এটাই চাওয়া ছিল। কিন্তু এতদিন যাওয়ার পরও ওই রকম প্রত্যাশা আসলে সিস্টেম ওই সেমই রয়ে গেছে, আসলে চেঞ্জ হয় নাই কোনো কিছু। জুলাইয়ের 16 তারিখ আর কি মূলত আমরা প্রথম হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই যমুনা বসুন্ধরা গেট বাড্ডা এইখানে আর কি আমরা প্রথম অবস্থান নিই। আমরাই মূলত, আমি সহ আরও 20-25 জন মিলে সর্বপ্রথম লাঠি সোটা নিয়ে ওইখানে সর্বপ্রথম আমরা ব্যারিকেড দিই, সর্বপ্রথম অবস্থান করি। 16 তারিখ সারাদিন, সত্যি কথা বলতে কি ভাই, জুলাই যখন শুরু হয়, বিশেষ করে 16, 17, 18 তারিখ খুব বাজে একটা সিচুয়েশন গেছে ভাই আমাদের স্টুডেন্টদের জন্য। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওই দিনগুলো যদি আমরা এখন স্মৃতিচারণ করি, এখন আমি মনে হয় না যে পারবো, কিভাবে সম্ভব। আমি এত আসলে মনে মনে চিন্তা করে বেরোইছিলাম, অন্য মানুষ কিভাবে কী চোখে দেখবে ওইটা জানি না, বাট আমার নিজের ব্যক্তিগতভাবে আমি মনে মনে চিন্তা করে নিয়েছিলাম যে এই দেশের সিস্টেমকে হয়তো চেঞ্জ করতে হবে। এখন ওইখানে গেলে হয়তো পুলিশ মেরে ফেলবে, স্বাভাবিক বিষয়, এটা মাথায় রেখেই গেছি ভাই। কিন্তু মনে মনে একটা কথা ছিল যে আমার আমি সহ আমার ফ্যামিলিতে বাবা মা আর আমার একটা ছোট ভাই আছে। যখন 18 তারিখে আমি বেরোই বাসার থেকে, আমার বাবা আমার পিঠে 2টা চট দিয়ে বলে যে বাবা যাচ্ছিস ভালো কথা, কিন্তু সবার সামনে যাবি না। তো আমি মনে মনে আবার চিন্তা করতেছিলাম যে যেই পরিস্থিতি চলতেছে এখন, গেলে আর বেঁচে ফিরবো কি না গড নোস, আল্লাহ মালিক জানে। বাসার থেকে সিঁড়ি দিয়ে নামতেছি আর মনে মনে চিন্তা করতেছি যে আমার তো আরেকটা ছোট ভাই আছে, সমস্যা নাই, হয়তো মরবো নাইলে মারবো। আসলে এরকম মেন্টালিটি নিয়েই ভাই আসলে মূলত ওই জুলাই অভ্যুত্থান বা জুলাই যাই বলেন ওইখানে আর কি আমাদের প্রবেশ করা। বিশেষ করে জুলাইয়ের যে প্রত্যাশা, আমি বলবো না যে কোনো কিছুই পূরণ হয়েছে, কিংবা আমরা সাধারণ স্টুডেন্টরা যারা সম্মুখ সারিতে থেকে আন্দোলনটা চালাইছি, যুদ্ধ করছি, এত কিছু করছি, মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুমাইতে গেলে নিজের কাছে নিজে প্রশ্ন করি যে কেন করলাম,
এটা এটা কেন মনে হচ্ছে এখন আসলে, এই যে কেন করলাম এই 1 বছর পরে এসে, যেখানে কিনা নতুন এক বাংলাদেশকে নিয়ে মানুষ স্বপ্ন দেখছে? 5 আগস্টের পর মোটামুটি ওই 1 মাসের মধ্যেই যেভাবে দেখলাম যে সরকার কিভাবে গঠিত হইলো, তারপর উপদেষ্টা কারা হলেন, কিভাবে ওনারা এই দেশটাকে পরিচালনা করতেছেন, মোটামুটি 1-2 মাসেই ভাই ওগুলো বুঝে গেছি। কারণ দেখেন, মূলত এই যে জুলাই আন্দোলনে 2000 উপর আমাদের ভাই বোন মারা গেছে, 30,000+ স্টুডেন্ট কিন্তু মানে জনগণ সবাই কিন্তু আহত হয়েছে। তো এই যে 1 বছরে মানে একটা বিচার কি হয়েছে ভাই? কেন মনে হচ্ছে যে এই বিচারটা হলো না কেন, কি মনে হচ্ছে? ধরেন এই যে বিশেষ করে আমি এনসিপির কথাই শুরু করতে চাই, যে এই যে ওনারা দল করলো, ছাত্রদের মানে গণ অভ্যুত্থানে এই বিপ্লবটা মানে ওনারাই আর কি করছে। তো মানে কি হইলো আসলে দল গঠন করে আলটিমেটলি যারা এই যে আমরা, হ্যাঁ, বিশেষ করে অনেক ছেলেপেলে আছে যারা সামনে থেকে নেতৃত্ব দিছে, এই ছেলেপেলেগুলো কোথায়? জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই মেয়েগুলা কোথায়? এই দলটি গঠন করার সময়ও কিন্তু একটা বিতর্ক চলেছে যে হ্যাঁ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিনা সামনে না আসলে আসলে এই আন্দোলন এতটা বেগবান হতো না, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভাবে করে মূল্যায়ন করা হয়নি। এই বিতর্কটাও রয়েছে এই দলটি গঠনের সময় আমরা দেখেছি। সো সেটি নিয়ে কি বলবেন? আমরা যখন আন্দোলন করছি, আমাদের দেশের মানুষ কিন্তু দেখছে মূলত কারাই আন্দোলন মানে অচল আন্দোলনটাকে কারা টেনে নিয়ে গেছে সামনে। পাবলিক বলেন, অন্যান্য ভার্সিটি বলেন, ওনারা কিন্তু চলে গেছে। আপনার 16 তারিখের পর 17 তারিখ যখন হল করে দেয়, ওনারা চলে গেছে, থাকে নাই। এই পুরো আন্দোলনটাই কিন্তু আপনার 16, 17, 18, তারপর 19, আর এই যে আপনার যে ব্ল্যাক আউট হইলো ইন্টারনেট, পুরো ফেসটা কিন্তু ভাই বিশেষ করে ঢাকা শহরে প্রাইভেট স্টুডেন্টরা কিন্তু রণক্ষেত্র বানায় ফেলছে প্রত্যেকটা জায়গায়। আপনি যদি দেখেন ওই যে যাত্রাবাড়ি, আমাদের হুজুর, ওনারা যে একটা মানে নিজেদের অবদান রেখেছে, এটা বলার বাইরে ভাই। সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে কিনা? আক্ষেপ তো অবশ্যই আছে ভাই, আক্ষেপ অবশ্যই আছে। আমরা যে জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি, আন্দোলন করছি, আহত হয়েছি, গুলি খাইছি, এত কিছু করার পর যখন দেখলাম যে এই গুটি কয়েক পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা মিলে, হ্যাঁ, মিডিয়া হাইলাইটের মাধ্যমে ওনারা আলাদাভাবে নিজেদের একটা দল গঠন করছে, যেখানে আপনার প্রাইভেটকে তো আগেই বাদ দিয়ে দিছে। এটা কিন্তু একটা গণ অভ্যুত্থান ছিল, হ্যাঁ, সাধারণ জনগণের এখানে কিন্তু অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে। ওনাদেরকেও বাদ দিছে। মাদ্রাসা বলেন, আপনার ন্যাশনাল কলেজ বলেন, এই রিক্সাওয়ালা, যা মানে ছিন্নমূল, সবাই কিন্তু আন্দোলন করছে। তো প্রত্যেকেরই কিন্তু এক একটা অবদান আছে, হ্যাঁ। এনসিপি বিশেষ মানে সত্যি কথাই বলি আমি, হ্যাঁ, আমি যেহেতু ভাই সামনে থেকে সব কিছুই দেখছি, নিজের চোখের সামনে ভাই 2-3টা লাশ পড়তে দেখছি। সো ওই প্রত্যাশাগুলো ওনারা আর কি রাজনৈতিক দল গঠন করে এখন নিজেদের মতো নিজেরা মানে এই যে জুলাই পদযাত্রা যেটা করতেছে, এগুলো আসলে মানে মেন রিজন কি ছিল? শুধু নির্বাচন, দল গঠন? না, এটা তো ছিল না। আমরা তো এরকমভাবে চাইনি। আমরা কি চাইছি? আমরা চাইছি এই সিস্টেমটা পরিবর্তন হোক। নির্বাচনের মাধ্যমে কেউ সরকার গঠন করতে পারেনি এই 10 মাসে, অর্থাৎ নির্বাচনই হয়নি। সেক্ষেত্রে এই 10 মাসে অন্যান্য দল থেকে শুরু করে সামগ্রিকভাবে মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, তাদেরকে সহায়তা করার দিকটা আসলে কতটুকু পিছিয়ে আছে এই দলগুলো, কি মনে হয়? স্পেসিফিকলি আমি কাউকে দোষ দিব না, কিন্তু আমাদের দেশের সিস্টেমটা এরকম হয়ে গেছে যে এই জুলাইকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল ভাই ব্যবসা করতেছে। এটা বাস্তবতা, এটা আমি সবার সামনে বলতে পারবো। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন, সংগঠন বলেন, সবাই কিন্তু জুলাইকে ভাই সেল করতেছে, ওপেন সেল করতেছে, বিক্রি করতেছে। এই চেতনাটারে ভাই ব্যবসা বানায় ফেলছে ওরা। সো এরকমভাবে যদি হয়, তো মনে হয় না যে ভাই দেশের জন্য ভালো কিছু সামনে আসবে। যেরকম রয়ে গেছে ওরকমই থাকবে। হয়তো ধরেন ওই কিছু কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু পুরো যে সিস্টেমটা ওইটা কিন্তু ওই আগের মানুষ দ্বারাই কিন্তু এখনও চলতেছে। আপনি এই যে সংস্কার বলেন, মানে এনসিপি কিন্তু বলতেছে যে সংস্কার, নির্বাচন পরে হবে, আগে সংস্কার তারপর বিচার। তো সংস্কার যদি হয়, এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই কয়েকজন স্টুডেন্টদের মাধ্যমে সবাই সম্মিলিত হয়ে কিন্তু ওনাদেরকে ওই জায়গায় বসাইছে, হ্যাঁ। আপনারা বসায় যদি এই 10 বা 11 মাসে এই মানে ছিটে ফোটাও যদি সংস্কার না করতে পারেন কোনো কিছুর, তাহলে কিসের সংস্কার? এই সরকারের ব্যর্থতা কোথায় তাহলে? এই সরকারের ব্যর্থতা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে প্রশাসন, হ্যাঁ, শেখ হাসিনার যে প্রশাসন ছিল, পুলিশ বাহিনী ছিল, ওনারা কিন্তু আমাদেরকে ভাই ওপেন ফায়ার করছে, হ্যাঁ। তো ওনাদের বিচারগুলা কেন হচ্ছে না? আসলে মানে বিচার কি মানে ব্যর্থ? অন্তর্বর্তীকালীন সরকার কি ওনাদের বিচার করতে পারতেছে না, নাকি মানে বিচার করবে না? কোনটা? আমার কথা হচ্ছে
সংস্কার 10 মাস 11 মাস ধরে আপনারা বলতেছেন সংস্কার করবেন, বিচার করবেন, কই সংস্কারও করলেন না, কোনো বিচারও করলেন না। একটা বিচার দেখান, আপনি একটা সংস্কার দেখান যে এই যে আমি এই দেশের জন্য এই ওয়েতে এই সিস্টেমটা আমি সংস্কার করলাম যেটা আমার জনগণের কাজে লাগবে। কই, আমি তো দেখতে পারতেছি না। যারা আসলে আপনারা এখনো পর্যন্ত ফ্রন্ট লাইনে আসতে পারেননি কিন্তু আন্দোলনের সময় ফ্রন্ট লাইনে ঠিকই ছিলেন, তাদের আসলে কোনো বার্তা থাকবে কিনা এই সরকার কিংবা আগামী যেই সরকার আসছে, অর্থাৎ ওভারঅল নতুন বাংলাদেশের কাছে আপনাদের কোনো প্রত্যাশা বা আশার কথা জানাবেন কিনা? বিপ্লবী যারা সত্যিকার অর্থে কিন্তু বিপ্লবীরা ভাই হারায় যায়। তো এই যে আমি ধরেন আজকে আপনার সামনে আইসা কথা বলতেছি, 1 বছর পর আমি চাইলে কিন্তু অনেক কিছুই বলতে পারতাম, সামনে চাইতে পারতাম, কিন্তু একটা বছর জাস্ট আমি অবজার্ভ করলাম আমার মতো আরও বেসরকারি স্টুডেন্টরা কিন্তু এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কই এনসিপি বা যত রাজনীতিক বিভিন্ন যাই বলেন, কেউ কোনো বেসরকারি স্টুডেন্টরা কিন্তু মানে যারা ফ্রন্ট লাইনে ছিল ওনারা কিন্তু আসে নাই। এখানে গ্যাপটা কোথায় একটু সংক্ষেপে জানতে চাইবো, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এখনো পর্যন্ত যে দূরে সরিয়ে রাখার ব্যাপারটা আপনি বলছেন, সেটা আসলে গ্যাপটা কোথায় বা কি কারণে হচ্ছে? এখানে শুধু যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সরানো হয়েছে এমনটা না। প্রথমত যেটা বলতে চাই, আপনি বিপ্লব করছেন, এখন বিপ্লবের পর আপনি এই বিপ্লবটাকে তো বাঁচায় রাখতে হবে। হ্যাঁ, স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন ব্যাপার। সো আপনি বিপ্লব করার পর যদি বিপ্লবীদেরই ভুলা যান, তাহলে এটা কিভাবে দেশ আগাবে আমাকে বুঝান। আমরা ভাই ফ্রন্ট লাইনে থেকে ওই বললাম যে 3 জন ওপেন সামনে মরে গেছে পুলিশের গুলিতে, হয়তো ওইখানে আমিও থাকতে পারতাম, বাবা মার দোয়া এই যে বেঁচে কথা বলতেছি। সো আমাদের ভিতরে ভাই সত্যি বলতে কি মরার কোনো ভয় আর নাই, চলে গেছে। এই যে এই সময়টাতে এসে এখন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে নাকি মানে উঠতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার, যারা বিগত স্বৈরাচারী সরকার হিসেবে এখন পরিচিত। হ্যাঁ, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যাদের বিরুদ্ধে আপনারা আসলে অকুত ভয় হয়ে দাঁড়িয়েছিলেন সামনে বন্দুকের, তারা নাকি আবার আসতে চায়, এই বিষয়টা কি মনে হচ্ছে? এখন ওনারা আসতে চায়, হ্যাঁ, আমরা তো ওনাদেরকেই বিতাড়িত করছি, ওনাদেরকেই তো আপনার গদি থেকে ভাই ফ্র্যাঙ্কলি বলতে লাথি দিয়ে আমরাই নামাইছি। এখন ওনারা কিভাবে আসতেছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইলো, ওনারা কোন ম্যান্ডেটে কিভাবে পারতেছে এগুলো করতে, মানে আমার বুঝে আসে না ভাই। তো এই যে হাজার হাজার স্টুডেন্ট মারলো, আমরা আহত হইলাম, এত স্টুডেন্ট এত জুলুমের শিকার হইলো, বাসায় থাকতে পারিনি ভাই। আন্দোলনের সময় আমরা কিন্তু বাসায় থাকতে পারিনি, প্রত্যেকটা দিন পুলিশ ভাই বাসায় গিয়ে রেড দিত। তো এই সাফার ধরেন আওয়ামী লীগ 10 বছর পর আসলো, আসার পর আমাদের কি ক্ষতি হবে? আমরা যে এই যে বিপ্লবটা করলাম, আদতে এটা বিপ্লব থাকবে কি থাকবে না এটা আমি বুঝতে পারতেছি না। এখন কি মনে হয় যে কথাটা উঠছে বা রটছে যে আসলে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা আসতে চায় ক্ষমতায় বা আসবে নির্বাচনে, এটা নিয়ে আপনাদের কোনো সরাসরি বার্তা আছে কিনা তাদের? আমার বলতে গেলে ধরেন আওয়ামী লীগ কিন্তু একটা সংগঠন, হ্যাঁ, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কিংবা প্রত্যেকটা ব্যক্তি যে খারাপ হবে এমন কিছু না। হ্যাঁ, ব্যক্তি হিসেবে সবারই ভালো মন্দ থাকে, কিন্তু একটা সংগঠনে যদি আপনি ধরেন 50% ব্যক্তির জন্য ওর খারাপ কাজের জন্য যদি আপনি পুরো সংগঠনকে দোষারোপ করেন তাহলে তো হচ্ছে না। আওয়ামী লীগ যদি আসতেই চায়, আমি যেটা মনে করি যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, যারা মানুষের অধিকার নষ্ট করছে, হক নষ্ট করছে, ওদেরকে বিচারের আওতায় আগে আনতে হবে, ওদের বিচার আগে করতে হবে, তারপর চিন্তা ভাবনা করতে হবে যে আওয়ামী লীগ আসবে কি না, নির্বাচনে যাবে কি না। বর্তমানে যদি আমরা দেখি যে এনসিপিরও কিন্তু অনেক ব্যক্তি নেতা আছেন যারা কিন্তু বিভিন্নভাবে বিতর্কে জড়ায় গেছেন। হ্যাঁ, সো এই কিছু মানুষের জন্য কিন্তু আমরা পুরো এনসিপি দলটাকেও যেমন বলতে পারি না যে ওরা খারাপ, সেম বিএনপির ক্ষেত্রেও কিছু নেতার জন্য হয়তো ধরেন মানে বক্তব্য হয়তো ওরকমভাবে ওনারা গুছায় বলতে পারেন না। আসলে আমরা জেনজি জেনারেশন, তো মানে আমরা কি চাই ওনারা হয়তো এটা ধরতে পারেন না। তো ওইটার জন্য পুরো সংগঠনটাকে কি আপনি দায়ী করবেন না। তো এই যে ছাত্রদল কিন্তু ফ্রন্ট লাইনে থেকে এই যে বসুন্ধরা গেট, রামপুরা, বাড্ডা, আমরা দেখছি তো ছাত্রদলের ছেলেপেলে সবার আগে গেছে, গুলি চলতেছে ওরা সবার আগে গেছে, মিছিল যাচ্ছে ওরা সবার প্রথমে, স্লোগান দিচ্ছে, ছাত্রদলের ছেলেপেলে স্লোগান দিচ্ছে, এগুলো তো আমাদের নিজের চোখে দেখা। ওরা প্রত্যেকটা আপনার যে আন্দোলন হয়েছে সবগুলারে মানে শৃঙ্খলভাবে কিভাবে কি করা যায়, কখন কি হবে, এই সবগুলোতে কিন্তু আপনার ছাত্রদলের ছেলেপেলেরা অ্যাক্টিভভাবে কিন্তু পার্ট নিছে। বিশেষ করে কয়েকটা নাম আমি মেনশন করতে চাই। আমাদের এই যে বসুন্ধরা, বাড্ডা, এইখানে বিশেষ করে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক একজন হচ্ছেন আশরাফুল ইসলাম রবিন,
ভাই, আরেকজন হচ্ছেন আবিদুল ইসলাম আবিদ ভাই। হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি ওনাদের। তো ওনারা কিন্তু ভাই সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিছে, কিন্তু তখন ওনাদের পরিচয় এভাবে কোনো সাধারণ শিক্ষার্থী আর কি দেখে নাই, বুঝে নাই। এই যে প্রাইভেটের যে ছাত্রদলের কমিটি ছিল তখন, ওরাও কিন্তু সবার সামনে থেকে ভাই নেতৃত্ব দিছে। তখন কিন্তু সাধারণ ছাত্রের কাতারে এসে কিন্তু ওরা সবার আগে চলে গেছে। এই আন্দোলনকে একটা গোছালো পরিবেশ বা শৃঙ্খলা ধরে রেখে এগিয়ে নেওয়ার কারণ আপনি যদি দেখেন এই যে প্রাইভেটের ছেলেপেলে যে আন্দোলন করছে, আমাদের কিন্তু আগে পরে ওই রকম আন্দোলন কিংবা সংগ্রাম এগুলোর কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। যারা এই সংগঠনগুলোর সাথে জড়িত ছিল তারাই কিন্তু প্রত্যেকটা অঞ্চলে কিভাবে আন্দোলন করতে হবে, কখন কোন জিনিসটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, এই সংগঠনের ছেলেপেলেগুলাই কিন্তু করছে। আমি কিন্তু হুট করে কিন্তু ভাই এই স্লোগানগুলো কিন্তু আমি পারবো না, কিন্তু ঠিকই একটা ছাত্রদলের ছেলে আইসা স্লোগান দিচ্ছে, সবাই ওর স্লোগানে তাল মিলাচ্ছে, এটাই হয়েছে ভাই। আমরা এবার একটু শেষটা করতে চাই আপনার সেই সময়কার স্মৃতিচারণ দিয়ে। সেই সময় আপনার যেই সময়গুলো পার করেছেন তার মধ্যে কোনো স্মৃতিকাতর দিন আছে কিনা যেটা আপনাকে এখনো নাড়া দেয় আসলে, এবং একই সঙ্গে আপনি যে শরীরে ক্ষত নিয়ে এখনো বয়ে বেড়াচ্ছেন বা জীবনযাপন করছেন, সেই ক্ষতগুলোর কি অবস্থা এখন? 18ই জুলাই সকালবেলা যখন বাসার থেকে বের হই, তো মনে মনে চিন্তা করছি যে ভাই আসলে বাঁচবো না, যে সত্যি কথা, কারণ ওরকম মেন্টালিটি নিয়েই গেছি মাঠে যে হয়তো মেরে ফেলবো, নাইলে ভাই মরে যাবো, সিম্পল এজ দ্যাট হিসাব। কারণ আমার ভাই বাবা আমার 2টা সন্তান আছে, একটা মারা গেলে কিছুই হবে না, ওইরকম মেন্টালিটি আমার ছিল, আমার নিজের ছিল। তো গেছি, যাওয়ার পর আপনার সকাল 10:30টার দিকে নর্থ সাউথ 8 নম্বরের সামনে 8 নম্বর গেটের সামনে পুলিশ, মানে ভাটারা থানায় যখন যারা ছিল ওনারা অনেক মানে সবাই আমাদের ঘিরা ডিরেক্ট একজন এসে বলতেছে আজকে যদি তোমরা এখান থেকে বেরো ডিরেক্ট শ্যুট করে ফেলবো। উনি যখন এই কথাটা বলে আমরা কিন্তু জাস্ট ওনার আশেপাশেই, তারপরেও কিন্তু স্টুডেন্টদেরকে আমরা সবাই একসাথে করছি, প্রত্যেকটা স্টুডেন্টের হাতে আমরা কিন্তু গাছের যে লাঠি বলেন, এসএস পাইপ সব আমরা নিজেরা ভাঙা দিছি। এদিক দিয়ে ঘুরে তারপর যখন আমরা বসুন্ধরা গেটে যাচ্ছি আন্দোলন মানে ওইখানে আমরা স্থির থাকবো, তখনই আমরা খবর পাই যে ব্র্যাকের ভিতরে কি পুলিশ আপনার গুলি করতেছে। ওই মোমেন্টে মোটামুটি ধরেন 600 থেকে 700 স্টুডেন্ট যারা মানে আমাদের সাথে প্রথম যারা ছিলাম, ওরা মানে কোনো কিছু না চিন্তা করেই সোজা ব্র্যাকের দিকে, ভাই বসুন্ধরা গেট থেকে সোজা ব্র্যাক। মোটামুটি ওই রাস্তা মানে 18 তারিখ ওই দিন 6-7 জায়গায় ভাই আমরা মানে এই পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ মানে সবার আক্রমণ ফেস করি। আমাদের হাতে কি ছিল ভাই, সামান্য একটা লাঠি, ইটা আর ভাই বুকের মধ্যে সাহস, আর ওনাদের কাছে বিশাল ভারী ভারী অস্ত্র। আমার চোখের সামনে অজস্র ওই দিন গোলাগুলি হয়েছে। তো একটা পর্যায়ে গিয়ে মানে সব বাধা অতিক্রম করছি। সর্বপ্রথম যেই গ্রুপটা হচ্ছে আপনার ওই ক্যানাডিয়ান ভার্সিটির সামনে যায়, মানে ওই গ্রুপটাতেই মূলত আমি এবং আমার বন্ধু আহমেদ বিজয় শান্তামণিভাবে পড়ে, মানে আমরাই সর্বপ্রথম আর কি ওইখানে যাই। যাওয়ার পরে মোটামুটি ধরেন পুলিশের 2টা শটগান নিয়ে ভিতর থেকে ক্যানাডিয়ান ভার্সিটির ভিতর থেকে গুলি করতেছে, অনেকক্ষণ পরপর গুলি করতেছে, কিন্তু তখনও কারোর শরীরে লাগে নাই। এক পর্যায়ে আমি আর আমার ফ্রেন্ড ডিসাইড করি যে না, এভাবে হলে তো হচ্ছে না, আমাদের সামনে যেতে হবে আরও। তো ওই মোমেন্টে কোনো কিছু না চিন্তা করে দুজনেই জাস্ট জোরে চিল্লান দেওয়ার সাথে সাথে আশেপাশে ধরেন যে স্টুডেন্টগুলো ছিল সব জড়ো হয়ে যায়, আর আমি আর ও সবার সামনে গিয়ে জাস্ট 3টা ইটা মারার পর মানে জাস্ট আরেকটা ইটা মারবো, ওই সুযোগও হয় নাই। ভিতর থেকে আপনার আগে থেকেই টার্গেট করে রাখছিল আমাকে আর আমার ফ্রেন্ডকে সরাসরি, মানে অ্যাট এ টাইম ভাই ওই জায়গায় মানে জাস্ট আবু সাইদ যে ডিস্টেন্সে গুলি খাইছে তার থেকে ধরেন আরেকটু বেশি দূরত্বে আমরা ছিলাম, বিদায় বেঁচে আসছি। মানে ওই মোমেন্টে যখন স্প্রিন্টার লাগছে শরীরে, মানে আমি আমার নিজের শরীরে তাকায় দেখতেছি যে না আমি মানে বেঁচে আছি নাকি কি মরে গেছি। তারপর পাশে তাকায় দেখলাম যে আমার ফ্রেন্ডের মাথার থেকে মানে বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। তো ওই মোমেন্টে খুব কাছ থেকে দেখছি ভাই, মৃত্যু খুব কাছ থেকে দেখছি। আল্লাহ যে বাঁচায় রাখছে এটা ভাই আল্লাহ তাআলার অশেষ রহমত, তাছাড়া আর কিছুই না ভাই। তো আমার মতো মানে কি আর প্রত্যাশা করবো ভাই, বাইচা রইছি, দেশের জন্য গেছিলাম, হয়তো যে আশা প্রত্যাশা নিয়ে গেছি ওগুলো পূরণ হয় নাই, আদতে হবে কি না হবে তাও জানি না। এই বিচার, এই হত্যাকাণ্ডের বিচারগুলো হবে, আমরা কি মানে আমার জীবনকালে কি আমি দেখে যেতে পারবো এই বিচারগুলা, এটাই আমার সন্দেহ। এই যে সংস্কার কিচ্ছু হবে না ভাই। আশা রাখছেন কিনা আসলে? কিভাবে আশা রাখবো ভাই, আপনি একটা দল গঠন করছেন গণ অভ্যুত্থান জুলাইয়ের স্পিরিটটা নিয়ে, হ্যাঁ। সো এইখানে যদি আপনি এই যে হত্যাকাণ্ডের বিচারগুলো করলেন না, কোনো সংস্কার করলেন না, নিজের ফায়দা লুটার জন্য আপনারা
কিছু সীমিত লোকজন মিলে একটা রাজনৈতিক দল গঠন করে মিডিয়ার হাইলাইটের মাধ্যমে আপনারা দল গঠন করে এখন আপনাদের আখের গোছায় মোটামুটি এতদিনে সব সেটেলমেন্ট হয়ে গেছে আপনাদের। এখন শুধু এই যে জুলাই পদযাত্রা কেন ভাই, এই যে কালকে একটা নিউজ দেখলাম জুলাইয়ের আহত যারা আছে ওরা কিন্তু ওই জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা ওইটাতে ভাঙচুর চালাইছে। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক না? তো এই টাকাগুলা কাদের ছিল? হ্যাঁ, ওনাদেরই তো অনুদান দেওয়ার কথা ছিল এই জুলাই যোদ্ধাদের। এই টাকাগুলা কেন পাইলো না ওরা? এখানে তো ছোট একটা প্রশ্ন থেকে যায় যে আসলে অনেক জুলাই আহত বলে অনেকে হচ্ছে ফেক যারা আছেন তারা এখানে আসছেন বা অনেক অনেক জায়গায় হচ্ছে এরকম আন্দোলন তৈরি করছেন, তাহলে সেই প্রশ্নের জবাব কি বলবেন? সেই প্রশ্নের জবাব হচ্ছে এই যে আপনার ফেক যোদ্ধা যারা, হ্যাঁ, যে মাত্র যেটা বললেন আপনি, এই জিনিসগুলো দেখার দায়িত্ব কাদের ছিল? এটার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের হ্যাঁ, আন্দোলনের ব্যানার ছিল, এই গুটি কয়েক ছাত্ররা মিলেই কিন্তু এগুলো সব রাইট ডাউন, স্বাস্থ্য কমিটি বলেন, ওনারাই কিন্তু করছে এগুলো। হ্যাঁ, কোনো প্রশাসনের লোক কিন্তু করে দেয় নাই, এই গুটি কয়েক ছাত্রদের বিভিন্ন প্রশাসনিক জায়গায় বসায় কিন্তু ওনারা এইগুলো তদারকি করছে। সো আলটিমেটলি আপনি কাকে দোষ দিবেন? অর্থাৎ সবকিছু মিলে বলা যায় যে একটা আশাহতর গল্প কিন্তু আমরা শুনতে পেলাম মোহাম্মদ জেনিমের কাছ থেকে। আশা হতো, তারপরও মনের মধ্যে ওই যে অল্প একটু লুকায়িত শক্তি আছে যে হয়তো কিছু একটা হবে, হয়তো দেশের ভালো দেখতে পারবো, দেশের মানুষের ভালো দেখতে পারবো। ভাই সত্যি কথা বলতে কি, সিস্টেম চেঞ্জ করতে চাইছি। আমার দেশের মানুষ ভাই খুব সহজ সরল মানুষ, খুব সহজ সরল মানুষ, দিন আনে দিন খায় ভাই। আমার দেশের মানুষের কি দরকার ভাই? 3 বেলা খাবার দরকার, যে 3 বেলা শান্তি মতো খাইতে পারবে আর শান্তি মতো ঘুমাইতে পারবে, এইটুকুই তো। আমরা বলতে পারি তাহলে সেই আশায় আমরা এখনো আশা রাখতে পারি, এই তো। হয়তো সামনে হয়তো আমরা পরিবর্তন দেখব, ইনশাল্লাহ আশাবাদী। মনের মধ্যে ধরেন অল্প হলেও আশা আছে যে আমরা দেখতে পারবো, যদি আমাদের দেশের মানুষ পরিবর্তন হয়, আমরা নিজেরা পরিবর্তন হই, তাহলে হয়তো আমাদের দেশটাও পরিবর্তন হবে, দেশের সামগ্রিক অবস্থার উন্নতি হবে, এইটুকুই তো ভাই। সেই সঙ্গে অবশ্যই আমরা দোয়া করি যে আপনিও সুস্থ হয়ে ওঠেন এবং সেই যে আশা বা সেই স্বপ্ন আপনি দেখছেন সেটা পূরণ হোক অচিরেই। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখনও যেই জুলাইয়ের বীর যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা আশাহত, স্বপ্নভঙ্গ নিয়ে এখনও জীবনযাপন করছেন, তেমনটাই বা তেমন গল্পই কিন্তু আমরা শুনলাম মোহাম্মদ জেনিমের কাছ থেকে। তবে তিনি তারপরেও আশা রাখছেন, যেই স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্নের বাংলাদেশকে তিনি কোনো না কোনো একদিন এই জীবদ্দশায় দেখে যাবেন। এই প্রত্যাশা রাখি আমরাও। সেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় আজকের মতো 24-এর বীর শেষ করছি। আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ জুবায়ের।